যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি। রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম, বীর উত্তম। সপ্তদশ অধ্যায়, সেনা পরিষদ এবং সেনাবাহিনীর স্বৈরশাসনের বিরোধিতা। সেনা পরিষদ গঠিত হল জনগণের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার না করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। কুখ্যাত আত্রাই অপারেশন, অ্যান্টি স্মাগলিং অপারেশনকালে সামরিক বাহিনীর সদস্যরা সরকারি দলের আসল চরিত্র অনুধাবন করতে পারেন। সেনাবাহিনীর সফলতায় চোরাচালানের মাত্রা যখন কমে আসছিল, তখন দলীয় চাপের মুখে শেখ মুজিব সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। জনগণ এবং সেনাবাহিনী ওই আদেশে হতাশ হয়ে পড়ে। কর্নেল জিয়াউদ্দিন তার সাড়া জাগানো নিবন্ধ ছাপালেন। শেখ মুজিবের ক্ষমা প্রস্তাব প্রত্যাখ্যান করে চাকুরিতে ইস্তফা দিয়ে সর্বহারা পার্টিতে তিনি যোগদানের সিদ্ধান্ত নেন। কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে ড্রেজার অর্গানাইজেশনে নিয়োগ দেওয়া হলো। গণবাহিনী গঠনের সিদ্ধান্ত নিলেন কর্নেল তাহের। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির সব পথ বন্ধ করে দেয়, তখনই রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। 1973 এপ্রিল মাসে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন অভিযানের জন্য সামরিক বাহিনীকে আবার তলব করতে বাধ্য হয় মুজিব সরকার। অপারেশনে ধরা পড়ল সরকারি দলের অনেক শীর্ষস্থানীয় নেতা ও রুই কাতলা। ক্রোধে ফেটে পড়লেন প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দল। প্রধানমন্ত্রীর হুকুম তালিম করে আটককৃত দুষ্কৃতিকারীদের প্রায় সবাইকেই ছেড়ে দিতে বাধ্য হলো স্বয়ং জেনারেল শফিউল্লাহকেই। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত সব অফিসারদের ইতিমধ্যে সেনাবাহিনীতে পুনর্বাসন করা হয়। শেখ মুজিবুর রহমানের বিশেষ আস্থাভাজন এই সমস্ত অফিসারদের একটি অংশ শেখ সাহেবের চোখ ও কান হিসেবে সেনাবাহিনীর উপর নজর রাখছিল। প্রভাবশালী এই মহলটির করুণা পেয়ে ব্যক্তিস্বার্থ এগিয়ে নেওয়ার জন্য তাদের দালালি করতে তখন অনেকেই নীতি বিসর্জন দিয়ে তাদের এজেন্ট হয়ে যান। এদের মাধ্যমে সেনাবাহিনীর সব খবরাখবর শেখ মুজিবের কান অবধি পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। সেই সময় এদের চোখে ধুলো দিয়ে আমরা কিছু তরুণ অফিসার উদ্যোগ নেই ব্যক্তিগত যোগাযোগ এবং মত বিনিময়ের মাধ্যমে সচেতন দেশপ্রেমিক ও সমমনা ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় একটি অঘোষিত সংগঠন গড়ে তোলার। প্রতিষ্ঠিত হয় সেনা পরিষদ। সেনা পরিষদ সরকারের প্রতিটি নীতি ও পদক্ষেপ সম্পর্কে অত্যন্ত সজাগ থাকত। প্রতিটি পদক্ষেপ এবং ইস্যুর চুলচেরা বিশ্লেষণ করে জাতীয় পরিষদে এবং সামরিক বাহিনীর উপর এই সমস্ত নীতি পদক্ষেপের প্রভাব এবং প্রতিক্রিয়া কী হবে অথবা হতে পারে সেই বিষয়ে অধীনস্থ সৈনিকদের বুঝিয়ে বলা হতো সেনা পরিষদের তরফ থেকে। সৈনিকদের সচেতনতার মান বাড়িয়ে তোলার জন্যই এই উদ্যোগ গ্রহণ করেছিলাম আমরা। সরকারি নীতি ও কার্যক্রম সম্পর্কে দৃষ্টি রাখা ছাড়া দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা করত সেনা পরিষদ। কী হচ্ছে, কী হওয়া উচিত, কি উচিত নয়, বিভিন্ন জাতীয় সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান প্রভৃতি বিষয়ে নিয়মিত আলোচনা করা হতো সেনা পরিষদের স্টাডি সার্কেলগুলোতে। সব কিছুই করা হতো অতি সতর্কতার সাথে গোপনে। বেসামরিক আমলা, ছাত্র, শ্রমিক, কৃষক, শিক্ষক, বুদ্ধিজীবী মহলের দেশপ্রেমিক সচেতন সদস্যদের সাথে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সূত্রে যোগাযোগ রক্ষা করে মত বিনিময় করতেন সেনা পরিষদের ভারপ্রাপ্ত সদস্যরা। এমনকি আওয়ামী লীগ নেতৃত্বের বিভিন্ন স্তরের অনেকের সাথেও যোগাযোগ ছিল সেনা পরিষদের। আন্তরিকভাবে নিয়মিত খবরাখবর আদান প্রদান এবং খোলামেলা মত বিনিময়ের ফলে ক্ষেত্রবিশেষে অনেকের সাথে সেনা পরিষদের সদস্যদের সম্পর্ক নিবিড় হয়ে ওঠে। সেনাবাহিনীর সদস্য হওয়া সত্ত্বেও সেনা পরিষদের সদস্যরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে সক্ষম হন। অনেকের সাথে ব্যক্তিগত বন্ধুত্বও গড়ে ওঠে। আলোচনাকালে অনেকেই মত পোষণ করতেন জাতির এই ক্রান্তিলগ্নে জনগণকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে বাঁচাবার সংগ্রামে সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশকে অগ্রণী হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দায়িত্ব নিতে হবে। এর কোনো বিকল্প নেই। তাদের এই ধরনের বক্তব্যের জবাবে সেনা পরিষদের তরফ থেকে বলা হতো মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের মুক্তি সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করণীয় থাকলে সেই দায়িত্ব যে কোনো ত্যাগের বিনিময়ে পালন করতে প্রস্তুত রয়েছে সেনা পরিষদ। তবে সেনা পরিষদের যে কোনো ভূমিকাই হবে সহায়ক শক্তি হিসেবে সংগ্রামকে এগিয়ে নেবার লক্ষ্যে, নিজেদের ক্ষমতা দখলের জন্য নয়। তৃতীয় বিশ্বে রাজনীতিবিদদের ব্যর্থতা কিংবা সামাজিক অস্থিরতার সুযোগে সেনাবাহিনীর ক্ষমতা দখল এবং রাজনীতিতে সামরিক বাহিনীর প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ার ফলে কোনো দেশেই গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা গড়ে ওঠেনি, প্রতিষ্ঠিত হয়নি মানবিক অধিকার। একমাত্র সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব সার্বিক আর্থসামাজিক মুক্তি অর্জন। আর এই প্রক্রিয়ায় নেতৃত্বের দায়িত্ব অবশ্যই নিতে হবে পরীক্ষিত দেশপ্রেমিক প্রগতিশীল রাজনীতিবিদদের। এটাই ছিল সেনা পরিষদের দৃঢ় বিশ্বাস। 1972 সালের শেষের দিকে হঠাৎ করে কর্নেল তাহেরকে কমান্ড থেকে সরিয়ে
ঢাকায় হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। কর্নেল তাহেরকে কমান্ড থেকে সরিয়ে দেওয়ার প্রধান কারণ ছিল তার নিখাদ দেশপ্রেম এবং গণমুখী চিন্তা চেতনা। আমাদের উপরও নজর রাখা হচ্ছিল, সেই বিষয়টিও পরিষ্কার হয়ে গেল কর্নেল তাহেরের বদলির মাধ্যমে। মুক্তিযুদ্ধে কর্নেল তাহের একটি পা হারান। বদলির কারণ হিসেবে খোড়া যুক্তি দেওয়া হলো তিনি পঙ্গু, তাই ব্রিগেড কমান্ডার হিসেবে তাকে রাখা যায় না, তার জন্য স্টাফ পদই উপযুক্ত। মেজর জলিল ইতিমধ্যে বেকসুর খালাস পাবার পর সেনাবাহিনীর চাকরি থেকে পদত্যাগ করে জাসদ গঠন করেছেন। দেশের রাজনৈতিক আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের গণবিরোধী রূপ ক্রমশ প্রকাশ হয়ে পড়েছে তাদের বিভিন্ন নীতি ও কার্যক্রমে। অপশাসন ও শোষণের সীমাহীন নিষ্পেষণে জনগণের প্রাণ প্রায় ওষ্ঠাগত। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির ফলে জীবনের নিরাপত্তার অভাব সমাজকে অস্থিতিশীল করে তুলেছে। অর্থনৈতিক অব্যবস্থা ও অবাধ লুটপাট এবং চোরাচালানের ফলে বেঁচে থাকা হয়ে উঠেছে দুর্বিষহ। সবকিছু মিলিয়ে দেশ এক চরম নৈরাজ্যে পরিণত হয়েছে আওয়ামী লীগ সরকারের বিশ্বাসঘাতকতা এবং ব্যর্থতায়। সরকারি শোষণের বিরুদ্ধে মাওলানা ভাসানী ভারত থেকে ফিরেই সরকার বিরোধী আন্দোলনে অবতীর্ণ হন। তার নেতৃত্বে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোও সরকার বিরোধী আন্দোলনে তৎপর হয়ে ওঠে। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এনে বিরোধী দলগুলো বলে যে দেশ স্বাধীন হয়নি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ভারতের প্রতি বিদ্বেষ জনগণের মনে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। স্বাধীনতা সংগ্রামে বিজয়ী বাংলাদেশিদের আশা আকাঙ্ক্ষায় ভাটা পড়তে শুরু করে। যুদ্ধাপরাধীদের বিচার ভারতের স্বার্থেই বন্ধ করে দেওয়া হয়েছিল। দালাল আইন প্রত্যাহার এবং হাজার হাজার রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সদস্যদের সাধারণ ক্ষমা প্রদর্শন শেখ মুজিবের মহানুভবতা বলে প্রচার করা হলেও আসলে দেশপ্রেমিকদের বিরুদ্ধে প্রতিপক্ষ শক্তি হিসেবে এদের দাঁড় করানোর জন্যই এই ক্ষমা প্রদর্শন করা হয়েছিল। পরবর্তীকালে ধর্ম ব্যবসায়ীদের রাজনীতিতে পুনর্বাসন এবং সরকারি গুরুত্বপূর্ণ পদে তাদের বহাল করার জন্য শেখ মুজিবুর রহমানই দায়ী। দেশদ্রোহিতায় অভিযুক্ত, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, বুদ্ধিজীবী নিধনের সাথে জড়িত অপরাধীদের দেশের প্রচলিত আইনে বিচার না করে তাদের ক্ষমা করার ধৃষ্টতা দেখিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, জনগণের প্রত্যাশা জলাঞ্জলি দিয়ে। দেশের সার্বিক অবস্থার দ্রুত অবনতির সাথে সাথে যেখানেই বিরোধী দলগুলো সরকার বিরোধী আন্দোলনে জনগণকে সংগঠিত করার চেষ্টা করেছিলেন, সেখানেই চরম হিংস্রতায় হায়নার মতো আওয়ামী লীগ সরকার তাদের উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের সমূলে উৎপাটন করার চেষ্টা চালায়। 1972 সালের মাঝামাঝি জনাব ওহিদুর রহমান ও টিপু বিশ্বাসের নেতৃত্বে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক কর্মীরা আত্রাই, পাবনা, রাজবাড়ী জেলার কিছু কিছু জায়গায় বেশ তৎপর হয়ে ওঠে। শেখ মুজিব তাদের দমন করার জন্য তার বিশেষ প্রিয়ভাজন কর্নেল সাফায়েত জামিলকে, তৎকালীন রংপুর ব্রিগেড কমান্ডারকে হুকুম দিলেন তাদের নির্মূল করার জন্য। নেতার ব্যক্তিগত অনুকম্পা লাভের জন্য কর্নেল সাফায়েত জামিল অন্ধের মতো আত্রাই অপারেশনে ঝাঁপিয়ে পড়লেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শে ওই সমস্ত এলাকা থেকে সমর্থ ছেলে মেয়েদের ধরে এনে কোনো রকমের তদন্ত এবং বিচার ছাড়াই তাদেরকে মেরে ফেলার এক জঘন্য খেলায় মেতে উঠলেন তিনি। তার এই অন্যায় তৎপরতার বিরোধিতা করে তারই ব্রিগেড মেজর ক্যাপ্টেন নূর চৌধুরী সাফায়েত জামিলকে স্টাফ অফিসার হিসেবে নূর বোঝাতে চেষ্টা করেছিলেন যে শেখ মুজিবের প্রতি তার অন্ধ আনুগত্য থাকলেও এভাবে ব্যক্তি স্বার্থে নিষ্ঠুরের মতো ছেলে মেয়েদের মেরে ফেলাটা অন্যায় এবং অযৌক্তিক। এই ধরনের পাশবিকতার জন্য নিজের বিবেকের কাছে একদিন তিনি দায়ী হয়ে পড়বেন। অযৌক্তিক এই হত্যাযজ্ঞের ভাগিদার হওয়া ক্যাপ্টেন নূরের পক্ষে সম্ভব ছিল না। ক্যাপ্টেন নূরের এই পরামর্শ সেদিন কর্নেল সাফায়েত জামিল গ্রহণ করেননি। ফলে ক্যাপ্টেন নূর বাধ্য হয়ে নিজের উদ্যোগেই হেডকোয়ার্টার্সে পোস্টিং নিয়ে ঢাকায় চলে আসেন। আত্রাই অপারেশনের সাফল্যের জন্য শেখ মুজিব পুরস্কার স্বরূপ কর্নেল সাফায়েতকে পরে ঢাকার ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত করেন। সামরিক বাহিনীর অফিসার ও সদস্যদের বদলি ও শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে নিজেদের অনুগত রাখার নীতি গ্রহণ করে মুজিব সরকার। এমনকি কৃতী ও জনপ্রিয় অনেক সামরিক অফিসারকে বাধ্যতামূলক অবসর প্রদান এবং বিদেশের দূতাবাসে নিয়োগ করার সিদ্ধান্তও গ্রহণ করেছিল আওয়ামী সরকার। 1973 সালের নির্বাচনের আগে অবৈধ চোরাচালানের ফলে রিলিফ বিতরণের ক্ষেত্রে চরম অরাজকতার সৃষ্টি হয়। বাধ্য হয়ে সরকার চোরাচালান দমন করার জন্য সেনাবাহিনীকে নিয়োগ করে। সেনাবাহিনীর তরুণ মুক্তিযোদ্ধা অফিসার এবং সদস্যরা তাদের সর্বশক্তি দিয়ে চোরাচালান বন্ধ করার দায়িত্ব গ্রহণ করেন। তাদের আন্তরিকতা অল্প সময়ের মধ্যেই জনগণের মনে আশার সঞ্চার করে। এই অপারেশনের নাম ছিল অ্যান্টি স্মাগলিং অপারেশন। আমরা সমমনা সবাই সিদ্ধান্ত নেই, যদিও তখনও আমরা সুগঠিত নই, তবুও যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদের দায়িত্ব পালন করে দেশপ্রেমের প্রকাশ ঘটাবো। এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হবে আমাদের। এই অপারেশন করার সময়ই তরুণ অফিসার এবং সৈনিকগণ
ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের ও টাউট বাটপারদের অসৎ চরিত্র এবং সম্পদ গড়ে তোলার লোভ লালসার অভিলাষ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে সমর্থ হন। রাজনৈতিক নেতারা ও টাউটদের সঙ্গে তারা মুখোমুখি দ্বন্দ্বে আসার সুযোগ পান। আমরা অপারেশন কমান্ডার হিসেবে প্রতিজ্ঞা করি, পেটের ক্ষুধার তাড়নায় যেই ট্রাক ড্রাইভার কিংবা পোর্টার বোঝা বয়ে চোরাচালানের সামগ্রী বর্ডারের ওপারে নিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের ধরেই ক্ষান্ত হব না। আমাদের প্রচেষ্টা হবে চোরাচালানের মূল ব্যক্তিকে জনসম্মুখে প্রকাশ করা, ক্ষমতা বলয়ের ওই সমস্ত অসাধু রুই কাতলাকে উন্মোচন করা যারা পর্দার অন্তরালে থেকে ক্ষমতার অপব্যবহার করে জাতীয় সম্পদের চোরাচালানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলেছে জনগণের লাশের উপরে। অল্প সময় জানা গেল সীমান্তের সব চোরাচালানের মূলে রয়েছে ভারতের একটি প্রভাবশালী মারোয়াড়ি গোষ্ঠী এবং সরকারি দলের ক্ষমতাশালী মন্ত্রী ও নেতারা। শেখ মুজিবের কনিষ্ঠ ভ্রাতা শেখ আবু নাসের, স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী, তদীয় পুত্র নাসিম, বন ও মৎস্য মন্ত্রী সেরনিয়াবাদ, তদীয় পুত্র হাসনাত, গাজী গোলাম মোস্তফা সরাসরিভাবে ওই মারোয়াড়ি চক্রের সাথে জড়িত বলেও তথ্য পাওয়া যায় বিভিন্ন গোয়েন্দা সূত্রে এবং সরেজমিনে তদন্তের ফলে। সব ঝুঁকি কাঁধে নিয়ে আমরা তাদের চরিত্র এবং দুষ্কর্মের ফিরিস্তি তুলে ধরতে থাকি জনগণের কাছে। অফিসার এবং সৈনিকরা পরিষ্কার বুঝতে পারেন দেশের বর্তমান ক্ষমতাসীন দল এবং নেতারাই হচ্ছেন দেশের দুর্গতির মূল উৎস। তাদেরই যোগসাজশে লুটেরারা দেশ ও জাতিকে দেউলিয়া করে তুলেছে। সেনা পরিষদের প্রচারণা এবং সরকার সম্পর্কে সংগঠনের মূল্যায়নের সত্যতা নিজেদের অভিজ্ঞতা দিয়ে যাচাই করার সুযোগ পান সেনা সদস্যরা। তারা বুঝতে পারেন নিঃস্বার্থ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই চাকুরি ও জীবনের ঝুঁকি নিয়ে সেনা পরিষদের নেতৃত্ব এবং সদস্যরা তাদের সচেতনতা বাড়াবার জন্য নিবেদিত প্রাণ হয়েই সব কিছু করছিলেন। এর ফলে সেনা পরিষদের প্রতি তাদের শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এভাবেই সেনাবাহিনীতে সেনা পরিষদের ভাবমূর্তি এবং জনপ্রিয়তা বৃদ্ধি পায়। অ্যান্টি স্মাগলিং অপারেশনের সম্পর্কে একটি ঘটনার কথা পাঠকদের সামনে তুলে ধরছি। এ থেকেই তৎকালীন সরকারের চরিত্র সম্পর্কে তারা ধারণা করতে পারবেন। দিনাজপুরের অপারেশন কমান্ডার একদিন ঢাকায় কন্ট্রোল রুমে খবর পাঠালো 4 জন মারোয়াড়ি স্মাগলার আর্মির ভয়ে ঢাকায় গিয়ে জনাব মনসুর আলীর ছেলে নাসিমের সাহচর্যে তার বাড়িতে আশ্রয় গ্রহণ করে আত্মগোপন করে আছে। ঢাকায় সিদ্ধান্ত নেওয়া হলো জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করে মারোয়াড়িদের গ্রেফতার করা হবে। কিন্তু আর্মি হেডকোয়ার্টার্সের হস্তক্ষেপে ঢাকার এরিয়া কমান্ডার জনাব মনসুর আলীর বাড়ি ঘেরাও করার সিদ্ধান্ত বাদ দিতে বাধ্য হন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাপের মুখেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের হস্তক্ষেপ হয়েছিল। ওই ঘটনার পর সরকার আর্মির তৎপরতা সম্পর্কে উদ্বিগ্ন হয়ে ওঠে। অপারেশনের ফলে একদিকে সেনাবাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সরকার ও তার দলের মুখোশ উন্মোচিত হয়ে পড়ায় ক্ষমতাসীনরা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় কি করা উচিত সেটা ভেবে উভয় সংকটে পড়ল সরকার ও সরকারি দল। এই অবস্থায়ও দাতাগোষ্ঠীর চাপে সরকার বাধ্য হয়ে সামরিক বাহিনীকে অতিরিক্ত দায়িত্ব দিল খাদ্য সামগ্রী দেশের সকল অঞ্চলে সময়মতো পৌঁছে দেওয়ার। সেনাবাহিনী শুরু করলো অপারেশন ফুড। এই অপারেশনেও অভূতপূর্ব সফলতা অর্জন করে সেনাবাহিনী তাদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে। এই অপারেশন আর্মির হাতে দেয়ায় ভীষণ অসন্তোষ দেখা দেয় সরকারি দলের মাঝে, কারণ তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছিল প্রতি ক্ষেত্রে। সব পর্যায়ে দলীয় স্বার্থের পরিপন্থী এই সমস্ত অপারেশন বন্ধের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করা হলো প্রধানমন্ত্রীর উপর। তিনি দলীয় স্বার্থের খাতিরে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে অবিলম্বে সামরিক বাহিনীকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশ দেন। এতে জনগণের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়। সেনাবাহিনী বাধ্য হয়ে ব্যারাকে ফিরে আসে। সরকার প্রধানের এই ধরনের পক্ষপাতিত্বের ফলে সেনাবাহিনীর সদস্যরা হতাশ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে কর্নেল জিয়াউদ্দিন, ঢাকার ব্রিগেড কমান্ডার, অভিমত প্রকাশ করেন বর্তমান সরকারের অধীনে সামরিক বাহিনীতে থেকে জনগণের স্বার্থে কাজ করা সম্ভব নয়, সরাসরিভাবে সরকারের বিরোধিতাও করা সম্ভব নয়। তাই সরকারি অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধে জনগণের মাঝ থেকেই গড়ে তুলতে হবে দুর্বার প্রতিরোধ সংগ্রাম। তার অভিব্যক্তিতে প্রচ্ছন্ন ইঙ্গিত পেলাম তিনি সক্রিয় রাজনীতির কথা ভাবছেন। তার অভিমতের পরিপ্রেক্ষিতে সেনা পরিষদের মনোভাব ছিল তার বক্তব্য অবশ্যই যুক্তিসম্পন্ন। সরকার বিরোধী আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে এগিয়ে নেওয়া সম্ভব জনগণের রাজনৈতিক আন্দোলনে গতিশীলতা সৃষ্টি করেই। মূলত এই দায়িত্ব পালনের ভার দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী দল ও নেতৃত্বের উপর। তবে আমরাও সেনাবাহিনীর ভেতরে অবস্থান করেও জনগণের আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারব যদি নিজেদের সংগঠিত করতে পারি। 1972 সালের গ্রীষ্মকালে সাপ্তাহিক হলিডেতে কর্নেল জিয়াউদ্দিন তার সাড়া জাগানো এক নিবন্ধ
প্রকাশ করেন। এই নিবন্ধের মাধ্যমে তিনি সরাসরি জাতীয় মুক্তি সংগ্রামের প্রতি ক্ষমতাসীনদের বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন। তিনি তার নিবন্ধে লেখেন, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিকাম অ্যান অ্যাগনি ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। স্ট্যান্ড অন দ্য স্ট্রিট অ্যান্ড ইউ সি পারপাসলেস, spiritless, lifeless faces going through the mechanics of life. Generally, after a liberation war, the new spirit carries through the country, builds itself out of nothing. In Bangladesh, the story is simply the other way around. The whole of Bangladesh is either begging or singing sad song or shouting without awareness, and the hungry and poor are totally lost. The country is on the verge of falling into the abyss. নির্ভীক এই মুক্তিযোদ্ধা এই নিবন্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যে 25 বছরের চুক্তির গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি সর্বপ্রথম তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উল্লেখ করে তিনি বলেন, উই ফট উইদাউট হিম অ্যান্ড ওয়ান, ইফ নিড বি উই উইল ফাইট এগেইন উইদাউট হিম। শেখ মুজিবুর রহমান সেই সময় লন্ডনে গল ব্লাডার অপারেশনের পর সুইজারল্যান্ডের এক স্বাস্থ্য নিবাসে অবস্থান করছিলেন। কর্নেল জিয়াউদ্দিনের লেখা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানতে পেরে তড়িঘড়ি করে তিনি দেশে ফিরে এলেন। কর্নেল জিয়াউদ্দিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। মুক্তিযোদ্ধাদের অনেক কষ্টের এবং ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরোধিতা করতে আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধাবোধ করবেন না তারা। তার এই লেখা থেকে দেশবাসী প্রথম পরিষ্কারভাবে জানতে পারেন স্বাধীনতার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রমাদ গুনলেন আর্মি চিফ শফিউল্লাহ। তিনি জিয়াউদ্দিনকে হাতে পায়ে ধরে অনেক মিনতি করেছিলেন যেন শেখ সাহেব ফিরে এলে ছাপানো নিবন্ধের জন্য তার কাছে ক্ষমা চেয়ে নেন। কারণ শফিউল্লাহ বুঝতে পেরেছিলেন কর্নেল জিয়াউদ্দিনের লেখা রাজনৈতিক মহলে, বিশেষ করে তরুণ ও ছাত্র সমাজ এবং সেনাবাহিনীতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সেনাবাহিনীতে কোনো প্রকার বিস্ফোরণ যাতে না ঘটে তার জন্যই মিনতি জানিয়েছিলেন তিনি। শেখ মুজিব দেশে ফিরে বিস্ফোরণমুখ অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে পেরে জেনারেল শফিউল্লাহকে জিজ্ঞেস করেন কী করে অবস্থার সামাল দেওয়া যায়। শফিউল্লাহ শেখ সাহেবকে জানালেন নিবন্ধ ছাপার পর কর্নেল জিয়াউদ্দিনের ভাবমূর্তি তরুণ অফিসার এবং জওয়ানদের মধ্যে আরও বেড়ে গেছে। এই অবস্থায় কর্নেল জিয়াউদ্দিনের প্রতি কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হলে আর্মির মধ্যে আকস্মিক বিস্ফোরণ ঘটে যেতে পারে। শেখ মুজিব তার মোড়লি বুদ্ধি দিয়ে ঠিক করলেন কর্নেল জিয়াউদ্দিনকে ডেকে কিছু বকাবকি করে তাকে দিয়ে কৌশলে মাফ চাইয়ে নেবেন। তাকে সঙ্গে করে নিয়ে আসতে বলা হলো জেনারেল শফিউল্লাহকে। গণভবনে জিয়াউদ্দিনকে নিয়ে এলেন শফিউল্লাহ। প্রধানমন্ত্রী ঘরে ঢুকে স্যালুট করে দাঁড়াতেই গর্জে উঠলেন শেখ মুজিব, তুমি কোন সাহসে এই ধরনের নিবন্ধ ছাপালে? জানো তোমার অপরাধ রাষ্ট্রদ্রোহিতার সমান। সামরিক বাহিনীতে চাকরিরত অবস্থায় এই ধরনের লেখা ছাপানো বেআইনি। আমি তোমাকে এই ধরনের গুরুতর অপরাধের জন্য কঠিন শাস্তি দিতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধে তোমার বিশেষ অবদানের পরিপ্রেক্ষিতে এবারের মতো তোমাকে আমি মাফ করব যদি তুমি শফিউল্লাহকে লিখিতভাবে দাও যে তুমি অন্যায় করেছো। এক নাগাড়ে বলে গেলেন শেখ মুজিব। সব কিছুই চুপ করে শুনলেন কর্নেল জিয়াউদ্দিন। তিনি জবাব দিলেন, শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, আপনার দয়া দাক্ষিণ্য আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমি যা লিখেছি সেটা আমার বিশ্বাস, অতএব ক্ষমা চাওয়ার কিংবা ক্ষমা পাওয়ার কোনো অবকাশ নেই এখানে। আপনি ঠিকই বলেছেন যে চাকরিতে থাকাকালীন অবস্থায় এই ধরনের লেখা ছাপানো অন্যায়, তাই আমি আমার কমিশনে ইস্তফা দিয়েই আমার নিবন্ধ চেপেছি। এভাবেই সেদিন শার্দুল সন্তান কর্নেল জিয়াউদ্দিন শেখ মুজিবকে স্তম্ভিত করে গণভবন থেকে বেরিয়ে এসেছিলেন। তার বেরিয়ে আসার পর শফিউল্লাহকে শেখ মুজিব অনুরোধ করেছিলেন জিয়াউদ্দিনকে বোঝাবার জন্য। হেডকোয়ার্টার্সে ফিরে জেনারেল শফিউল্লাহ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ অনেকেই কর্নেল জিয়াউদ্দিনকে বোঝাবার চেষ্টা করেছিলেন। জিয়াউদ্দিন তাদের চুপ করিয়ে দিয়েছিলেন তার শানিত জবাব দিয়ে। তিনি বলেছিলেন, নিজের আত্মার সাথে বেইমানি করতে পারবেন না সামান্য চাকরির লোভে। তাছাড়া তাদের মতো মেরুদণ্ডহীন কমান্ডারদের অধীনে একই সংগঠনে তাদের অধীনস্থ হয়ে চাকরি করে তিনি তার আত্মসম্মান খোয়াতে রাজি নন। এভাবেই সেনাবাহিনীতে ইস্তফা দিয়ে পরে তিনি সর্বহারা পার্টিতে যোগদান করেন। এই ঘটনার কিছুদিন পর অন্যায়ভাবে কর্নেল তাহেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিয়ে তাকে ড্রেজার অর্গানাইজেশনের পরিচালক পদে নিয়োগ করা হয়। এই নতুন পদে অধিষ্ঠিত হওয়ার পর কর্নেল তাহের জাসদের সশস্ত্র গোপন সংগঠন গণবাহিনী গড়ে তোলার দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনী থেকে তাকে বের করে দেওয়ার পরও আমাদের যোগসূত্র ছিন্ন হয়নি কখনো। আমরা আমাদের স্ব অবস্থানে থেকে একই লক্ষ্যে কাজ করে যেতে থাকি। লক্ষ্য একটাই, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন, গণতান্ত্রিক সুষম সমাজ ব্যবস্থা কায়েম করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী এবং মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে সাহায্য করা। আমাদের মাঝে আদর্শগত বন্ধন এত সুদৃঢ় ছিল যে আমরা বিশ্বাস করতাম
জাতীয় মুক্তির বৃহৎ স্বার্থে যে কোনো ক্রান্তিলগ্নে আমরা সবাই এক হয়ে লড়তে পারব নির্দ্বিধায়। 1973 সালের জাতীয় নির্বাচনে কারচুপির মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হলো আওয়ামী লীগ, কিন্তু দেশের অবস্থার কোনো পরিবর্তন হলো না। সার্বিক অবস্থার অবনতির গতি দ্রুততর হলো মাত্র। মরিয়া হয়ে উঠলেন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার প্রচেষ্টায়। সরকারি দলের লক্ষ্যহীনতা ও নৈরাজ্যিক কার্যকলাপের মুখে বাংলাদেশের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বিরোধী দলগুলি এবং সামগ্রিকভাবে নিয়মতান্ত্রিক রাজনীতি নিক্ষিপ্ত হলো এক সংকটময় পরিস্থিতির মধ্যে। নিয়মতান্ত্রিক রাজনীতি শাসিত যে কোনো দেশই কোনো বিশেষ একটি দল দেশের শাসনতন্ত্রকে দলীয় সম্পদ মনে করে না। সেখানে শাসনতন্ত্রের প্রতি অনুগত 2 বা ততোধিক রাজনৈতিক দল থাকে। ক্ষমতার হাত বদল হয় সেই সমস্ত দলগুলোর মধ্যেই। জাতীয় স্বার্থের মৌলিক বিষয়ের প্রশ্নে তারা একে অপরকে সহযোগিতা করে থাকে। এই সহযোগিতার ভিত্তিতেই নিয়মতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয়। বাংলাদেশ সেখানে সরকার নিজের স্বার্থের সাথে রাষ্ট্রের স্বার্থকে এক করে দেখছে, সেখানে নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশ মোটেই সম্ভব নয়। বিরোধী দলগুলোর অনৈক্য এবং অন্যান্য কারণে আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে পারছে না। তাদের উপর নিষ্পেষণ চালিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী যে পরিস্থিতির সৃষ্টি করেছে, সেখানে বিরোধী দলগুলো ভবিষ্যতে কখনো পর্যাপ্ত শক্তি সঞ্চয় করতে পারবে কিনা সেই বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এই প্রক্রিয়া আওয়ামী লীগকেও নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে দেবে না। যেভাবে সরকারি দল আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে নিয়মতান্ত্রিক রাজনীতির সব নীতি বিসর্জন দিয়ে নিজেদের আখের গোছাতে উঠে পড়ে লেগেছে, তাতে অদূর ভবিষ্যতেই দেশে প্রতিষ্ঠিত হবে স্বৈরাচার। স্বৈরাচার যখন খোলা নিয়মতান্ত্রিক রাজনীতির বিকাশের সব দরজা বন্ধ করে দেয়, তখনই স্বৈরশাসনের বিরুদ্ধে দানা বেঁধে ওঠে রাজনৈতিক গোপন তৎপরতা। রাজনীতিতে বেজে ওঠে অস্ত্রের ঝনঝনানি। রাজনৈতিক বিরোধিতা রূপ নেয় সশস্ত্র সংগ্রামে। 1973 সালের 11ই নভেম্বর বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে শেখ মুজিবের ভাষণই এর সবচেয়ে বড় প্রমাণ। তিনি ওই ভাষণে বলেন, যারা রাতের বেলায় গোপনে রাজনৈতিক কর্মী, ছাত্র, সাধারণ মানুষকে হত্যা করে, তাদের সঙ্গে ডাকাতের কোনো পার্থক্য নেই। কেউ যদি নিরীহ জনসাধারণকে হত্যা করতে পারে, তাহলে আমাদেরও তাদের গুলি করে হত্যা করার অধিকার আছে। বঙ্গবার্তা, 12ই নভেম্বর 1973। ইতিহাসের লিখন যে রাষ্ট্র ও সরকার প্রধান অস্ত্রের জোরে বিরোধীদের শায়েস্তা করার চেষ্টা করেছেন, তারও পতন বেশিরভাগ সময় ঘটেছে অস্ত্রের মুখেই। ওই একই দিনে ন্যাশনাল আওয়ামী পার্টি সভাপতি মাওলানা ভাসানী রাজশাহীর এক জনসভায় বলেন, সরকার যেভাবে বিরোধী দলীয় কর্মী হত্যা করা শুরু করেছে, তার ফলে এই দেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ হতে চলেছে। এ অবস্থা চলতে থাকলে কোনো সভা সমিতিতে অংশগ্রহণ করা যাবে না। দমননীতি এবং মানুষকে হত্যা করে দেশ শাসন করা যায় না। আইয়ুব খান, ইয়াহিয়া খানের পতন হয়েছে অতীতে। এই ধরনের দমননীতি চলতে থাকলে এই সরকারের পতনও অবশ্যম্ভাবী। ইতিহাস থেকে শিক্ষা নাও, নিয়মতান্ত্রিক রাজনীতি এবং বিরোধী দল ছাড়া কোনো গণতান্ত্রিক সরকার বেঁচে থাকতে পারে না। 12ই নভেম্বর 1973। রাজনৈতিক কর্মী নিধনের ব্যাপারে জাসদের বক্তব্যও ছিল একই রকম। সরকার এবং বিরোধী পক্ষের বক্তব্য থেকে যেই জিনিসটা স্পষ্ট হয়, তা হলো আজকের বাংলাদেশে নিয়মতান্ত্রিক রাজনীতির পরিবেশ আছে, সেটা কেউ স্বীকার করছেন না। উভয় পক্ষই একমত যে দেশের বিরাজমান রাজনৈতিক অস্থিরতা নিয়মতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক রাজনীতিকে রক্ষা ও পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত নির্বাচিত প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি বিষয় এখানে বিশেষভাবে প্রাণিধানযোগ্য। প্রথমত, তিনি বিরোধী দলীয় কর্মীদের ডাকাত বলে অভিহিত করেছেন। দ্বিতীয়ত, সেই সমস্ত ডাকাতদেরকে গুলি করে হত্যা করার অধিকারও তার রয়েছে বলে দাবি করেছেন। বিরোধী কর্মীদের চোর, ডাকাত, দেশদ্রোহী, ক্রিমিনাল আখ্যা দেওয়ার রেওয়াজ সেই 1947 থেকেই শুরু হয়েছিল। 1950 সালে নুরুল আমিন বিরোধী দলের নেতৃবৃন্দকে ডাকাত দলের সর্দার বলে আখ্যায়িত করেছিলেন। রাজশাহীর ছাপড়া ওয়ার্ডে নাচল বিদ্রোহের রাজবন্দীদের গুলি করে মারা এবং ইলা মিত্রকে পুলিশ কর্তৃক ধর্ষণকেও সরকার তাদের গণতান্ত্রিক অধিকার বলে দাবি করেছিল। 1970 সালে যখন রাজবন্দীদের মুক্তি দেওয়ার জোর দাবি উঠেছিল পূর্ব পাকিস্তান, তখন স্বৈরাচারী ইয়াহিয়া খানও পূর্ব পাকিস্তানের সব রাজনীতিবিদদের ক্রিমিনাল আখ্যায়িত করেছিলেন এবং তাদের মুক্তির দাবি নাকচ করে দিয়েছিলেন। পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ প্রমাণ করেছিল নুরুল আমিন এবং ইয়াহিয়া খানের দোসররাই ছিল প্রকৃত ক্রিমিনাল। বিরোধী পক্ষকে চোর, ডাকাত ইত্যাদি বলে হেয় প্রতিপন্ন করার চেষ্টার ফল কি দাঁড়ায়, সেটা বর্তমান প্রধানমন্ত্রীর অজানা থাকার কথা নয়।
পাকিস্তানের রাজনীতিতে এই বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে প্রচুর, কিন্তু দীর্ঘদিনের সেই শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে দেশের প্রধানমন্ত্রী জনাব শেখ মুজিবুর রহমান দেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে চোর ডাকাত আখ্যা দিয়ে দেশের গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক রাজনীতির পথ যে সুগম করছেন না সেটা বলাই বাহুল্য। বর্তমানে দেশে যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি বিরাজমান, সেই অবস্থায় সরকার এবং বিরোধী দলসমূহ যে দাবি করছে তাতে নিয়মতান্ত্রিক রাজনীতির অবক্ষয় অবধারিত। 1973 সালের এপ্রিল মাসে দেশের এক নাজুক পরিস্থিতিতে দিশেহারা মুজিব সরকার নেহাত অনন্যোপায় হয়ে আবার সেনাবাহিনীকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং দুষ্কৃতিকারী দমন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সাধনের জন্য তলব করার সিদ্ধান্ত গ্রহণ করে। কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডার তখন কর্নেল নাজমুল হুদা। আগরতলা ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন কর্নেল হুদা। সেই সুবাদে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, শেখ মুজিবের প্রতি অন্ধভক্তি ছিল তার। তবে এই বিষয়ে সুশিক্ষিত কর্নেল হুদার মনেও দ্বন্দ্ব ছিল যথেষ্ট। একই সঙ্গে যুদ্ধ করেছি আমরা। অল্প সময়ের মধ্যেই তিনি আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন। আমাদের সম্পর্ক এত নিবিড় হয়ে উঠেছিল যে আমরা রাজনীতি নিয়ে অবাধে খোলামেলা আলাপ আলোচনা করতাম। আমার স্পষ্টবাদিতায় অনেক সময় তিনি আতঙ্কিত হয়ে পড়তেন। অনেক সময় বড় ভাইয়ের মতো উপদেশ দিতেন, বেফাস কথাবার্তা বলে আমি যাতে নিজেকে বিপদে না ফেলি। তার আন্তরিকতায় আমি তাকে বিশেষভাবে শ্রদ্ধা করতাম। অপারেশন বর্ডার আসার পর আমি হুদা ভাইকে একদিন বলেছিলাম 72 সালের তিক্ত অভিজ্ঞতার কথা। তিনি নিজেও সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ঠিক করা হলো চিফ অফ স্টাফকে অনুরোধ জানানো হবে যাতে তিনি সশরীরে কুমিল্লায় এসে অপারেশন সম্পর্কে সব কিছু বিস্তারিত খুলে বলেন। এতে করে আমরাও জানার সুযোগ পাব সরকারের এবার উদ্দেশ্য কী। প্রধানমন্ত্রী কি এবার সত্যিই তার চাটার দল ছেড়ে জনগণের কল্যাণ চান? এর জন্যই কি তিনি আমাদের সাহায্য চাইছেন? সিদ্ধান্ত অনুযায়ী জেনারেল শফিউল্লাহকে কর্নেল হুদা কুমিল্লায় আসার অনুরোধ জানালেন। এলেন জেনারেল শফিউল্লাহ। কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হলো, 72 সালের মতো সেনাবাহিনীকে বিব্রত করা অবস্থায় পড়তে হবে না তো এবারও? তিনি জবাব দিয়েছিলেন, দিস টাইম বঙ্গবন্ধু মিনস বিজনেস। ইফ ইভেন হিজ ডেড ফাদার ইজ ফাউন্ড টু বি ইমপ্লিকেটেড in any crime, then his body could be exhumed for trial. No exception this time whatsoever. This is what he told me personally and I have no reason to disbelieve him. খুবই ভালো কথা। শেখ মুজিব এবার সত্যিই চিনতে পেরেছেন তার সরকার ও দলকে। তিনি তাদের অন্যায়ের প্রতিকার চান। এদের খপ্পর থেকে বেরিয়ে এসে প্রকৃত অর্থে জননেতা হওয়ার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সাহায্য চাইছেন তিনি। তার এই প্রচেষ্টায় অবশ্যই আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করব, সব ঝুঁকি হাসি মুখে বরণ করে নিয়ে। সেই কথাই দেয়া হয়েছিল জেনারেল শফিউল্লাহকে। অপারেশনকে যে কোনো মূল্যে সফল করে তুলব আমরা। খুশি মনে ফিরে গিয়েছিলেন তিনি। কুমিল্লা ব্রিগেডকে দায়িত্ব দেওয়া হলো কুমিল্লা, নোয়াখালী এবং সিলেটে অপারেশন পরিচালনার। আমাকে কর্নেল হুদা অর্থাৎ হুদা ভাই কুমিল্লা অপারেশনের দায়িত্ব দিলেন। সিলেট এবং নোয়াখালীর দায়িত্ব দেওয়া হলো মেজর হায়দার এবং মেজর রশিদকে। কম্বিং অপারেশন শুরু হলো। সরকারি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা গেল সব সেক্টরে আওয়ামী লীগ এবং দলের অঙ্গ সংগঠনগুলোর কাছেই রয়েছে বেশিরভাগ অবৈধ অস্ত্র। প্রভাবশালী নেতাদের ছত্রছায়াতেই নিরাপদে রয়েছে ওইসব অস্ত্র এবং অস্ত্রধারীরা। তাতে কি, এবার মুজিব তার মরা বাপকেও ছাড়তে রাজি নন। আমরা যার যার এলাকায় সব প্রস্তুতি শেষে অপারেশন শুরু করলাম। সব জায়গায় খবর পাওয়া যাচ্ছিল এলাকার যত দাগি লোক, অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, খুনি লুটেরাদের মাথা হলো আওয়ামী লীগের নেতারা কিংবা তাদের নেতাদের পোষ্য মাস্তানেরা। সব জায়গাতেই আবার আমাদের সরকারি দলের নেতারাও তাদের তৈরি সন্ত্রাসী নামের তালিকা দিয়েছিলেন। কিন্তু তদন্তের ফলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তাদের দেওয়া তালিকাভুক্ত লোকেরা প্রায় এলাকায় সৎ এবং নীতিবান বলে পরিচিত। অবশ্য তাদের মধ্যে অনেকেই সরকার বিরোধী রাজনীতির সাথে জড়িত কিংবা সমর্থক ছিলেন। আমাদের দায়িত্ব হলো দুষ্কৃতিকারীদের ধরা, সে যেই হোক না কেন। দল বিশেষের প্রতি আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের কাজ হচ্ছে নিরপেক্ষ থেকে আমাদের দায়িত্ব পালন করে যাওয়া। ধরপাকড় করা হলো অপরাধীদের স্থানীয় বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এবং প্রশাসনের সহায়তায়। যারা ধরা পড়েছিল তাদের বেশিরভাগই হোমরা চোমরা চাই এবং নেতা নেত্রীরা। সংসদ সদস্য মমতাজ বেগম থেকে কুমিল্লার জহিরুল কাইয়ুম কেউই বাদ পড়লেন না। সিলেট, নোয়াখালী, খুলনা, বরিশাল এবং দেশের অন্যান্য জায়গাতে আর্মির হাতে ধরা পড়ল শেখ নাসের, হাসনাত প্রমুখ অনেক নামি দামি নেতারা। সব জায়গায় একই উপাখ্যান, এলাকার দুষ্কৃতিকারীদের বেশিরভাগই সরকার ও সরকারি দলের লোকজন। এই অপারেশনের সময় সেনাবাহিনী সদস্যরা সরাসরিভাবে আওয়ামী লীগের স্থানীয়
নেতা পাতি নেতাদের সঙ্গে প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েন। আর্মি অপারেশনের ফলে সারা দেশে চমক সৃষ্টি হলো। লোকজন ভাবল শেখ মুজিব আর্মি সাহায্যে চার্টার দলের সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাবার চেষ্টা করছেন। ফলে সবখানেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন আর্মি অপারেশনে সাহায্য করতে। কয়েকদিনের দেশব্যাপী অভিযানের ফলে সন্ত্রাস কমে গেল অস্বাভাবিকভাবে। জনগণের মনে আশা ফিরে এলো। দুঃশাসনের ফলে নির্জীব হয়ে পড়া জাতির মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হলো। ধরা পড়া সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হলো। কারো ব্যাপারেই কোনো ব্যতিক্রম করা হলো না। যদিও বিভিন্ন প্রভাবশালী মহল থেকে, এমনকি প্রধানমন্ত্রী সচিবালয় থেকেও অনেকের ব্যাপারে চাপ সৃষ্টি করা হচ্ছিল অনবরত, কিন্তু আমরা আমাদের নীতিতে সবাই অটল। কারো ব্যাপারে কোনো বাছবিচার করা হবে না। আইন সবার জন্যই সমান। হঠাৎ সেনা সদর থেকে কয়েকজন আটক অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ পাঠালেন জেনারেল শফিউল্লাহ। কর্নেল হুদা পরিষ্কার জানিয়ে দিলেন কাউকে ছেড়ে দেওয়া তার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কারণ শুধুমাত্র এখন আইনই তাদের ভাগ্য নির্ধারণ করতে পারে। আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার তার নেই। ব্রিগেড কমান্ডারের এই জবাবে জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীকে জানালেন। কর্নেল হুদার কাছে ফোন এলো প্রধানমন্ত্রীর। কর্নেল হুদা বিনীতভাবে প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী যেন তার রাজনৈতিক সচিব জনাব তোফায়েলকে পাঠিয়ে দেন চিফের সাথে সরেজমিনে অবস্থার তদন্ত করার জন্য। তদন্তে যদি প্রমাণিত হয় যে আর্মি কারোর প্রতি কোনো অবিচার কিংবা অন্যায় করেছে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে কোনো শাস্তিই তিনি মাথা পেতে নিতে প্রস্তুত আছেন এরিয়া কমান্ডার হিসেবে। প্রধানমন্ত্রীর টেলিফোন যখন আসে তখন দৈবক্রমে আমিও কন্ট্রোল রুমে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রীর ফোন, তাই আমি রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কর্নেল হুদার নির্দেশে রুমেই থেকে যেতে হয়েছিল আমাকে। কর্নেল হুদার চারিত্রিক দৃঢ়তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল। নেতার প্রতি তার অন্ধ আনুগত্য এবং শেখ মুজিবের অতি বিশ্বাসভাজনদের একজন হয়েও কর্নেল হুদা অর্থাৎ গুড্ডু ভাই এই ধরনের জবাব প্রধানমন্ত্রীকে দেবেন, সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন অতি সত্বর তিনি লোক পাঠাচ্ছেন তদন্তের জন্য। সেদিনই হেলিকপ্টারে করে এসে পৌঁছালেন জেনারেল জিয়াউর রহমান। জনাব তোফায়েলকে কিছুতেই তিনি সঙ্গে আনতে রাজি করাতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ জনাব তোফায়েল কুমিল্লায় এলে সব কিছু বিস্তারিত জানার পর মাথা হেট করে ফিরে যাওয়া ছাড়া আর অন্য কোনো গত্যন্তর থাকতো না। জেনারেল জিয়ার আগমনের পর কুমিল্লা সহ অন্য সব জেলার শীর্ষ নেতাদের যারা তখনও বাইরে ছিলেন তাদের সবাইকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হলো এক মধ্যাহ্নভোজে। ভোজ পর্ব শেষে একে একে সব ধৃত ব্যক্তিদের কেন এবং কোন চার্জে কাকে ধরা হয়েছে প্রমাণাদি সহ বিশদ বিবরণ দিলেন অপারেশন কমান্ডাররা। কেউ কোনো কিছুর প্রতিবাদ করতে পারলেন না। জেনারেল জিয়া, কর্নেল হুদা এবং আমাকে সঙ্গে করে একই হেলিকপ্টারে করে ঢাকায় সেনা সদরে ফিরে এলেন। সেখান থেকে জেনারেল শফিউল্লাহকে সঙ্গে করে আমরা গেলাম 32 নম্বর ধানমন্ডিতে শেখ সাহেবের সাথে দেখা করতে। সেখানে পৌঁছে দেখি প্রধানমন্ত্রী এবং জনাব তোফায়েল আহমেদ আমাদের জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। ঘরে ঢুকতেই কর্নেল হুদা এবং আমাকে দেখা মাত্র শেখ মুজিব গর্জে উঠলেন, কি পাইছস তোরা? আওয়ামী লীগ ছাড়া দেশে আর কোনো দুষ্কৃতিকারী নাই? জাসদ সর্বহারা পার্টির লোকজন তোদের চোখে পড়ে না? অবাক হয়ে গেলাম, কি বলছেন প্রধানমন্ত্রী? কর্নেল হুদা জবাব দিলেন, স্যার, আমরা আপনার নির্দেশে অপারেশন করেছি প্রকৃত দুষ্কৃতিকারীদের ধরার জন্য। আমরা নির্দলীয়, আমাদের কাছে সবাই সমান। বিভিন্ন এজেন্সির দেওয়া রিপোর্টের ভিত্তিতে এবং আমাদের নিজস্ব এজেন্সি দিয়ে ওই সমস্ত রিপোর্ট ভেরিফাই করার পরই আমরা অ্যাকশন নিয়েছি। ধৃত ব্যক্তিদের বেশিরভাগই যদি আওয়ামী লীগার হয় তাহলে আমাদের দোষ কোথায়? কথা বাড়তে না দিয়ে জনাব তোফায়েল আহমেদ কয়েকজনের নাম করে তাদের অবিলম্বে ছেড়ে দিতে বললেন। তাকে সমর্থন করে আমাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বললেন, যা হবার তাই হয়েছে, এদের এখন ছাড়ার ব্যবস্থা কর। জবাবে আমি বললাম, ধরার বা ছাড়ার মালিক আমরা নই স্যার, চিফের মাধ্যমে আপনার নির্দেশই কার্যকর করেছি আমরা। ধরার হুকুম দিয়েছিলেন আপনি, ছাড়ার মালিকও আপনি। তবে এই বিষয়ে আইন কি বলে সেটা আমার জানা নাই। ছেড়ে দেওয়াটা যদি আইনসম্মত মনে করেন তবে হুকুম জারি করেন, আইন সংস্থাকে বলেন তাদের ছেড়ে দিতে। আমরা তাদের ছাড়ব কিভাবে? তারা তো এখন আর আমাদের অধীনে নয়, সবাই এখন রয়েছে আইনের অধীনে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে। আমার জবাব শুনে কিছুক্ষণ চুপ করে থেকে জেনারেল শফিউল্লাহকে উদ্দেশ্য করে তিনি বললেন, বাজান কিছু একটা কর, নাহলে দেশে আওয়ামী লীগ একদম শেষ হয়ে যাব। জেনারেল শফিউল্লাহ প্রধানমন্ত্রীর বাজান সম্বোধনে বিগলিত হয়ে দাঁড়িয়ে পড়ে প্রায় হাত জোর করে বললেন, স্যার আপনি অস্থির হবেন না, আমি অবশ্যই একটা কিছু করব, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। কথাগুলো শেষ করে বসতেও ভুলে গিয়েছিলেন সেনাপ্রধান। প্রধানমন্ত্রীর ইশারায় আবার নিজের আসনে বসলেন জেনারেল শফিউল্লাহ। আমরা সবাই নিশ্চুপ বসে থেকে তার মোসাহিবিপনায় কৌতুক উপভোগ করছিলাম, কিছুটা বিব্রত হয়ে। আফটার অল হি ইজ আওয়ার চিফ। ইতিমধ্যে জনাব তোফায়েল শেখ সাহেবের কানে কানে নিচু স্বরে কিছু একটা বললেন। তার কানে পড়ায়
হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রধানমন্ত্রী বলে উঠলেন, কুমিল্লার ক্যাপ্টেন হাই ক্যাপ্টেন হুদা, লেফটেন্যান্ট তৈয়ব, সিলেটের লেফটেন্যান্ট জহিরের বিরুদ্ধে অ্যাকশন নিতে হইব। তারা বন্দীদের উপর অকথ্য অত্যাচার করেছে। হুদা ভাইকে উদ্দেশ্য করেই ক্ষোভ প্রকাশ করলেন শেখ মুজিব। স্যার, ওরা সব জুনিয়র সাবঅর্ডিনেট অফিসার, ওরা যা করেছে সেটা আমার হুকুমেই করেছে। অত্যাচারের অভিযোগ সত্যি নয়, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। তারপরেও যদি ওদেরকে শাস্তি দিতে চান তাহলে সবার আগে সেই শাস্তি আমারই প্রাপ্য। আমাকে ডিঙিয়ে জুনিয়র অফিসারদের শাস্তি দিলে সেটা আমার জন্য অপমানকর হবে। সেক্ষেত্রে কমান্ডার হিসেবে অধীনস্থ সব অফিসার এবং সৈনিকদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না। কর্নেল হুদার জবাবে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ত্রস্তে উঠে দাঁড়ালেন এবং বললেন, ঠিক আছে, আজ তোরা যা। ডালিম, তুই রাইতে খায়া যাইস। আমাকে রেখে বাকি সবাই চলে গেলেন। শেখ সাহেব ও আমি বাড়ির অন্দরমহলে ঢুকলাম। রাত বাজে তখন প্রায় 11টা। যথাযথ নিয়মে বারান্দায় খাওয়া পরিবেশন করা হলো। খেতে খেতে শেখ সাহেব বললেন, তুই থাকতে কুমিল্লায় আওয়ামী লীগের এই দশা হইল কেন? চাচা, বিশ্বাস করেন আমরা কোনো দল দেখে অপারেশন করিনি। চিফ কুমিল্লায় এসে আমাদের বলেছিলেন এবার নাকি আপনি আপনার মরা বাপকেও ছাড়বেন না। আমরা সেই অনুযায়ী কাজ করেছি। আপনি একবার কুমিল্লায় গিয়ে দেখেন লোকজন কি খুশি। সবাই মনে করেছে এবার আপনি সত্যিই চাটার দল এবং টাউট বাটপারদের সাহায্য করতে চাচ্ছেন। এই পরিস্থিতিতে নেতা হিসেবে জনগণের মনোভাবকেই তো আপনার প্রাধান্য দেওয়া উচিত। আমি তো মনে করি আমাদের এই অপারেশনের পর আপনার জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। এখন যে কোনো কারণেই যদি আপনি এদেরকে ছেড়ে দেন তবে কি আপনার লাভ হবে? আমার তো মনে হয় আপনার ক্ষতিই হবে। আপনার পরামর্শদাতারা যে যাই বলুক না কেন, আমার মনে হয় বিনা বিচারে কাউকেই ছাড়া আপনার উচিত হবে না। এতে ব্যক্তিগতভাবে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কিন্তু পার্টি ছাড়া আমি চলমু কেমনে? প্রশ্ন করলেন শেখ মুজিব। পার্টি আপনার অবশ্যই প্রয়োজন। মনে করেন না কেন এটা একটা শুদ্ধি অভিযান। খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়েও তো পার্টি চালানো যায়। কিছু মনে করবেন না চাচা। চোর, বদমাইশ, সন্ত্রাসী, লুটেরা, টাউট বাটপারদের নেতা হওয়ার চাইতে নেতা হিসেবে পরিচিত হওয়াটা কি আপনার শোভা পায়? সবাই ধরা পড়েছে, তাদের বেশিরভাগই আওয়ামী লীগার। তার মানে বর্তমানে আপনার দলের ভালো লোকের চেয়ে খারাপ লোকজনই বেশি। এদের বাদ দেন, দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায়। চুপ করে শুনছিলেন আমার কথা। মুখটা ছিল থমথমে। খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার। পাইপটা টেবিলের উপর পড়ে থাকলেও আজ তিনি সেটা ধরাননি। চিন্তিত অবস্থায় হঠাৎ বলে উঠলেন, বাঙালি জনগণরে খুব ভালো কইরা চিনি আমি। বুঝলাম না তিনি এই উক্তিতে কি বোঝাতে চাইলেন। কিছুক্ষণ পর শোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব। ওখানে তার কোন আত্মীয় অপেক্ষা করছিল। আমিও উঠতে যাচ্ছিলাম, হঠাৎ কামাল এসে উপস্থিত। বস, দিলেন তো আওয়ামী লীগ শেষ করে, কাজটা ভালো করেন নাই। উত্তর দিলাম, সব ক্রিমিনাল আর ব্যাড এলিমেন্টস যদি আওয়ামী লীগার হয় তার জন্য আমরা দায়ী না। সারাদিনের ধকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম 32 নম্বর থেকে। বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন। বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে। আব্বা জিজ্ঞেস করলেন কি হলো। সব কিছুই খুলে বললাম তাকে। সব শুনে তিনি বললেন, তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে? আমি ওকে খুব ভালো করে চিনি। যখন SM হলে GS ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি। ওর নীতি বলে কিছু নেই। সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজে সুবিধা আদায় করে নিয়েছে সে। চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্ধর শেখ মুজিব। তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল শেখ মুজিব। একদিকে বর্তমানের তীব্র সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষ করে জাসদ সর্বহারা পার্টির সদস্যদের খতম করা, অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীকে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা। দেখ এখন সে কি করে। তাদের নিয়েই আমার চিন্তা। হোপ ইউ অ্যান্ড ইউর আদার কলিগস ডোন্ট গেট ভিক্টিমাইজড। আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছু বলার ছিল না। তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতে প্রমাণ করতে পারে। আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত, তাই কথা না বাড়িয়ে বললেন, কুমিল্লাতে একটা ফোন করে শুয়ে পড়। ডোন্ট ওভার এস্টিমেট মুজিব, হি ইজ জাস্ট অ্যান অ্যাভারেজ ম্যান। আব্বার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়লাম। পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাদেরকে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে। হুদা ভাই আমাকে বললেন, চিফ উইল গো উইথ আস টু কুমিল্লা টু রিলিজ অল দোজ পিপল। ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে। হুদা ভাইও ভীষণ আপসেট। ক্যাপ্টেন নূর, জেনারেল জিয়ার, ADC
তার কামরায় গিয়ে বললাম বসের সঙ্গে দেখা করতে চাই। নূরের মাধ্যমে খবরটা পেয়েই তিনি আমাকে ডেকে পাঠালেন। ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর। আমাকে বসতে ইঙ্গিত করে বললেন, ওয়েল, আই নো এভরিথিং, ডোন্ট লুজ হার্ট, আল্লাহ ইজ দেয়ার, ইউ হ্যাভ ডান ইউর ডিউটি সিনসিয়ারলি, সো ফরগেট অ্যাবাউট দ্য রেস্ট অ্যান্ড বি অ্যাট ইজ। চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায়। চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন। আমাদের সামনেই ফুলের মালা গলায় পরিয়ে সমবেত আওয়ামী লীগাররা সদর্পে মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে। বিব্রতকর অবস্থায় ইনটলারেবল হিউমিলিয়েশন সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে। ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন, প্রাইম মিনিস্টার্স ডেজায়ার ইজ অ্যান অর্ডার। এই ঘটনার ফলে সারা দেশে ডিপ্লয়েড আর্মির মোরাল একদম ভেঙে পড়েছিল। গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন। এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডিপ্লয়েড ছিলাম। আরোপিত দায়িত্ব পালনে কোনো উৎসাহ ছিল না কারোরই। কোনো রকমের সময় কাটাচ্ছিলাম আমরা।